এখন এই মুহূর্তে কিন্তু বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের সাথে একটা সম্পর্ক, কিন্তু উনি কিন্তু ধৈর্যশীল ভাবে কথা বলছে। কিন্তু বিএনপির নেতারা অন দ্য আদার সাইড তারা কিন্তু চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই কথাগুলো শুনছে না। তার মানে কি, এইখানে যদি কন্ট্রোলে ফেল করেন তাহলে কিন্তু জনগণ ওনাকে বিশ্বাস করবেন। এখন আমাদের প্রশ্ন হইতেছে, আমাদের আকুতি হচ্ছে আমরা বাঁচতে চাই, আমরা চুন খেয়ে মুখ পড়ছে দই দেখে আমরা এখন ভয় পাচ্ছি, আমরা দইটাকে মনে করতে চাই সত্যিকারের দই। যে আমরা ছোট্ট একটি রাষ্ট্র, আমরা গরিব একটি রাষ্ট্র, আমাদের ডিপেন্ড করতে হয়। ডিপেন্ড যদি করি ছাগলের লেজ ধরে করবো কেন, হাতির লেজ ধরবো? সেখানে যদি আমেরিকা আমাকে হেল্প করে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যদি আমাকে হেল্প করে, চীন যদি আমাকে হেল্প করে, আমার সমস্যাটা কোথায়? আজকে কি দুবাই কি আমেরিকা হেল্প ছাড়া হয়েছে? আবুধাবি কি আমেরিকার হেল্প ছাড়া এত স্বয়ংসম্পন্ন হয়েছে? ফাইনালি হচ্ছে কর্মসংস্থান। আপনি এনসিপি কে কি বলে মানুষ তা জানেন? বলে বা ন্যাশনাল চিটার পার্টি। আপনার আজকে সবচেয়ে রিফর্ম কার কথা হলো? শেখ হাসিনার প্রেতাত্মা বাংলাদেশে কি আছে বলেন? শেখ হাসিনার প্রেতাত্মার কথা মনে করে যদি এখন ছাত্রলীগ আওয়ামী লীগ ধরে রাস্তার দিকে পিটাই, মানুষ আমাদেরকে ভালো বলবে না। আমাদের বরং তাদের যদি আইনের মাধ্যমে কোর্টে সাবমিট করি, তাদেরকে বিচারের সম্মুখীন করি, আমাদেরকে ভালো বলবে, পিটাইলে ভালো বলবে না। তাহলে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে আমার ডিফারেন্সটা করতে হলো। ডিফারেন্স করতে গেলে একটা জায়গা আপনাকে করতে হবে, সেই শেখ হাসিনার সাথে যদি আপনি ডিফারেন্স করতে চান, আপনাকে এই যে আইন বিভাগ, শেখ হাসিনা পুরো আইনটাকেই তো নিজের করে নিয়েছিল, কথাই কথা বলতো, বিচার একবার করছে, ইভেন যে কোঠা আন্দোলন তখন উনি গান গাইছে, এই আইনে ওনাকে একটা সাজা দেন। আর ডক্টর ইউনূস সাহেবের যেটা, এই দেশের মানুষ এখন 90% আপনার দিনের দিন খায়, একটা শ্রমিক 3 দিনে বেশি কাজ করতে হয়। কয়জন লোক সচ্ছল আছে? কয়জন লোক জীবনের কি মর্ম, জীবনটা কি, সেটা কয়জন লোক বোঝার ক্ষমতা রাখে? সেইখানে উনি যদি এই কাজটা করেন। আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে, ও বেতনটার কথা বলছিলাম, পুলিশ বাহিনী সবচেয়ে বেশি উনি, পুলিশ বাহিনী তো আমার দেশের লোক, আমার দেশের নাগরিক। আজকে সমস্ত রিফর্ম আপনি জমা দিয়েছেন, পুলিশ বাহিনীর কি রিফর্ম জমা দিতে পারছেন না কেন? পুলিশ বাহিনীকে আধুনিক করতে গেলে আপনাদের আধুনিকের মধ্যে অ্যাটলিস্ট 2 স্টেজ করতে হবে। আপনাদের যেমন সৈনিক এবং অফিসার, পুলিশের বিসিএস কর্মকর্তারা, তারা হচ্ছে পুরো ব্রিটিশদের রাজত্ব কায়েম করছে, এবং এখানে এত বেশি বৈষম্য, আমি প্রত্যেক দিন ফেসবুকে এক একটা করে বৈষম্য তুলে ধরছি। এই জায়গাগুলো ওনাদেরকে দূর করা অবশ্যই দরকার। নয় পুলিশটা আপনি বন্ধু বানাতে পারবেন না, পুলিশের জনবান্ধব পুলিশ বানাতে পারবেন না। পুলিশটা সবচেয়ে বেশি অত্যাচারিত পুলিশ বিভাগ তাদের বিসিএস কর্মকর্তা দ্বারা। পুলিশের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারিত এসআই, ইন্সপেক্টর, তারা তাদের কনস্টেবলদেরকে সবচেয়ে বেশি নিগৃহীত করে। এই জায়গাগুলো আমাদেরকে দূর না করলে ওদেরকে তো জনবান্ধব করতে পারবে না, তাদের কাজের মূল্যায়ন করতে হবে, তাদের জব স্যাটিসফ্যাকশন দিতে হবে। ডক্টর ইউনূস সাহেবের এই টিম সেখানে ব্যর্থ হয়েছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের সাফল্য এই জন্য কামনা করি। ডক্টর স্বরাষ্ট্রমন্ত্রী তো চেষ্টা করছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তো আপনি দেখলেন না, উনি রাত 3টার সময় করেন, তারপরে ঘুরে বেড়ান। সাংবাদিক সম্মেলন করলে কোনো চেষ্টা হয়? উনি যদি চেষ্টা করে থাকে, আজকে আপনার তারপরে মাধ্যমে পোশাক পরিবর্তন করলেন। আমার পুলিশ বাহিনীর রিফর্মের কাগজটা কই? সমস্ত রিফর্ম জমা দিচ্ছে, পুলিশ বাহিনীর রিফর্ম কেন জমা দিতে পারতেছেন না? আপনি কি বাংলাদেশের মানুষের শেখ হাসিনার মতো সবাই বোকা বানাতে চান? আমার টোটাল ভাইকে কোশ্চেন করি, কোথায় পুলিশ বাহিনী রিফর্মের কাগজটা? সমস্ত রিফর্ম জমা দেওয়া হলে ওটা জমা দেওয়া হলো না কেন? পুলিশ বাহিনী তো শেখ হাসিনার প্রেতাত্মার মতো বানিয়ে ফেলেছেন। পুলিশ বাহিনী তো দেখলেই মনে হয় যে শেখ হাসিনার প্রেতাত্মা। তাহলে এইটা তো রিফর্মটা তো সবার আগে দরকার ছিল, সেটা এখন পর্যন্ত সাবমিট করেন নাই, করতে পারেন নাই আমি বলবো না, করেন নাই। তার মানে এখানে কিন্তু প্রবলেম আছে। সেই প্রবলেমটা কিন্তু শেখ হাসিনার মতো প্রবলেম। আপনি একটা পার্টিকুলার গ্রুপে, প্রভাবশালী গ্রুপে নিজের হাতে নিয়ে আপনি জনগণকে শাসন করবেন, সেটা শাসন হয় না, শোষণ হয়, সেটা অত্যাচার হয়। সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এখন দেশের অনেকগুলো আমাদের যে রাজনীতিবিদ গুলো আছে, আমি আপনার ধন্যবাদ দেই। আমার টুটুল ভাই আমাদের সাথে যদি রাগ করে তারপরেও বলবো, সেটা হলো যে জামাত ইসলামের যে শফিক রহমান সাহেব, আমির সাহেব, জামাত ইসলামের সভাপতি সাহেব, উনি যে বক্তব্যগুলো প্রথম দিচ্ছিলেন, আমি বলবো একটা ধারাবাহিকতার বাইরে ওনার প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ওনাকে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু সেই বক্তব্যগুলো হারিয়ে আমরা দেশের মানুষ অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। কিন্তু এখন যে আশাটা বুক পেতে পাচ্ছি, সেটা হচ্ছে তারেক রহমান। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো অদ্যবধি পর্যন্ত দিচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেটা অ্যাকসেপ্ট করতেছে, কেউ এটা সমালোচনা করার কোনো সুযোগ পায়। সে বলছে আসেন আমরা সকলে মিলে একসাথে চেষ্টা করি, সকলের মত সকলের পরামর্শ নিয়ে আমরা রাষ্ট্রকে চালাই। এখন এই মুহূর্তে কিন্তু বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের সাথে একটা সম্পর্ক, কিন্তু উনি কিন্তু ধৈর্যশীল ভাবে কথা বলছে। কিন্তু বিএনপির নেতারা অন দ্য আদার সাইড তারা কিন্তু চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই কথাগুলো শুনছে না। তার মানে কি, এইখানে যদি কন্ট্রোলে ফেল করেন তাহলে কিন্তু জনগণ ওনাকে বিশ্বাস করবেন। এখন আমাদের প্রশ্ন হইতেছে, আমাদের আকুতি হচ্ছে আমরা বাঁচতে চাই, আমরা চুন খেয়ে মুখ পড়ছে দই দেখে আমরা এখন ভয় পাচ্ছি, আমরা দইটাকে মনে করতে চাই সত্যিকারের দই। এই জন্য ডক্টর ইউনূস সাহেব যদি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাত ধরে আসে, 1 মিনিটের মধ্যে শেষ করে আপা, সবচেয়ে ইম্পর্টেন্ট
কোন পলিটিক্যাল গভর্নমেন্ট ইভেন বিএনপি যদি ক্ষমতা আসে এই ভারতের সকলের সাথে বন্ধুত্বের থিমিতে ভারতের কাছ থেকে অনেক বার্গেনিং করে জিনিস আনতে পারবেন না। কারণ আমরা যদি একটা আধুনিক রাষ্ট্রের রূপ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারত আজকে ইলেকশন চাওয়ার কে, ইলেকশন দেওয়া বলার কে? যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তিনটা টাইম ইলেকশন করে সমর্থন দিয়েছে, তার কথা আমি কেন শুনবো? ভারত আমার ভিতরটা ট্রেন লাইন নিয়ে গেছিল, শেখ হাসিনা কাউকে কয় না আপনার এই টেবিল টক আমি সবচেয়ে বেশি প্রতিবাদ করছি, আপনারা ভয় পেয়েছেন, আপনার টেবিল টক করে যাওয়ার পর আমি অ্যারেস্ট হয়েছি। এখন সেই ভারতের কথা তো আমার কর্ণপাত করার কোনো দরকার নাই। এই কারণে এই ডক্টর ইউনূস সাহেবের কাছে যেটা এক্সপেক্ট করতে, যেটা আমাদের কর্নেল সাহেব বলেছেন, সেটা হলো যে ইমিডিয়েট চীনের সাথে যা যা পাওয়া এটা নিয়ে নেন, কারণ এটা গণতান্ত্রিক সরকার দ্বারা, রাজনীতি দরকার সরকার দ্বারা কখনোই হবে না। এই কারণে জনগণ আপনাকে ভালোবাসবে। এই কাজগুলো আপনি যত তাড়াতাড়ি করেন, যে এই রাষ্ট্রটাকে আপনি ভারতের এই বক্ষাবৃক্ষি থেকে বের করেন। আরেকটা জিনিস হলো কি, আপনি ওপেন বলতে অসুবিধাটা কি? আমরা ওপেন শুনতে চাই, এটা ওপেন যুগ, এটা স্ট্রেট ফরওয়ার্ডের যুগ, যে আমরা ছোট্ট একটি রাষ্ট্র, আমরা গরিব একটি রাষ্ট্র, আমাদের ডিপেন্ড করতে হয়। ডিপেন্ড যদি করি, ছাগলের লেজ ধরে করবো কেন? হাতির লেজ ধরবো। সেখানে যদি আমেরিকা আমাকে হেল্প করে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যদি আমাকে হেল্প করে, চীন যদি আমাকে হেল্প করে, আমার সমস্যাটা কোথায়? আজকে কি দুবাই কি আমেরিকা হেল্প ছাড়া হয়েছে? আবুধাবি কি আমেরিকার হেল্প ছাড়া এত স্বয়ংসম্পন্ন হয়েছে? তো আমাদের উচিত হলো এখন ইউনূস সাহেবের সমালোচনার সাথে আলোচনা করা দরকার, যে দেশের মানুষ আপনাকে এখনো সমর্থন করছে, ভালোবাসছে। আপনি এই কাজগুলো আগে করেন। আপনার প্রথম কাজ হলো দুর্নীতি, শেখ হাসিনা সরকারের যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা দুর্নীতি করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তাদের বিচারকে ইমিডিয়েটলি ত্বরান্বিত করেন এবং এটা দেশের মানুষের সামনে এটা শো করে। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত যে সব জায়গাগুলো আমাদের অবস্ট্রাকশন করেছে, ডেভেলপমেন্ট করতে দেয় নাই, বিদেশিদের সাথে কন্ট্যাক্ট করতে দেয় নাই, অথবা ফ্যাসিস্ট সরকার করে নাই, সেগুলোকে ইমিডিয়েটলি আপনাকে কমপ্লিট করে ফেলে। শুধু একটা চুক্তি করলে হবে না, প্রত্যেকটা চুক্তি করে, সমঝোতা চুক্তি ভুলে যান। ফাইনালি হচ্ছে কর্মসংস্থান। আপনি এনসিপি কে কি বলে মানুষ তা জানেন? বলে বা ন্যাশনাল চিটার পার্টি। সরি টু সে, আমি এখন এটা বলতে চাচ্ছিলাম না, একটু বলি, কথাগুলো শুনতেছেন। লাল গালিচা আইসা ওনারা কি করলেন? পার্টির প্রথম সম্মেলন করলেন। লাল গালিচার টাকা কার কাছ থেকে দিয়েছেন? ওনারা 5 স্টার হোটেলে কি করলেন? ইফতার পার্টি করলেন। ওনাদের ওনার বাবা আমরা কি করি খাই, আমরা কি করি, আমাদের অর্থ যোগান কোথায়? ওনারা 5 স্টার হোটেলে কেন করবেন? ওনারা কি করলেন? ওয়ার সাথে রিকমেন্ডেশন দিলেন চাকরির জন্য। কিসের চাকরির জন্য রিকমেন্ডেশন দিলেন? যে যারা এই 36 জুলাই শহীদ হয় না, আহত হয় না, তাদের জন্য। ওনাদের প্রথম দায়িত্ব ছিল 36 জুলাই যারা আহত হয়েছে তাদেরকে রিহ্যাবিলিটেশন করা। আমি ব্যারিস্টার আশরাফ সৈয়দ মামুন মাহমুদ হাইকোর্টে রিট পিটিশন করেছি তাদের রিহ্যাবিলিটেশন করার জন্য। আমরা করেছি যে কিংবা কোন জায়গায় মনুমেন্ট হবে, যে যারা শহীদ হয়েছে, লাইব্রেরি হবে, কোথায়? সেগুলো তো কোনো কথা তো এনসিপি করতেছে না। বরং কি করতেছেন? এনসিপির পার্টিগুলো তারা বিভিন্ন জায়গায় তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হচ্ছে। কেন এগুলো হবে? তারা তো তাদের কাছ থেকে মানুষ এক্সপেক্ট করতেছিল যে তারা গতাগতিক রাজনীতির বাইরে ইয়াং ছেলেগুলো দেশের প্রতি দায়বদ্ধতা থাকবে। তা না থেকে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবেন। ক্যান্টনমেন্ট তো আমার অস্তিত্ব, ক্যান্টনমেন্ট তো আমার পরিচয়। সেটা দুর্বল থাক আর সবল থাক, সেখানে ব্যক্তি ওয়ার্কার তো ইজ নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে জাতীয় সম্পদ। সমস্ত বিপদ আপদে যারা নির্দ্বিন্দাস, আজকে বাংলাদেশ সেনাবাহিনী ওয়ার্কারকে সমালোচনা করবে, অন্য কোন সেনা প্রধানমন্ত্রী 3 দিন দেশে গভর্নমেন্ট ছিল না, রাষ্ট্র ক্ষমতা সে নিতে পারতো, সে কিন্তু নেয় নাই। তাই সর্বশেষে একটা কথা বলবো, দেশটা আমাদের সকলের। ডক্টর ইউনূস সাহেবের সাফল্য কামনা করি। আশিক চৌধুরীদের মতো লোকদেরকে বাংলাদেশের দ্রুত নিয়ে এসে তাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দিই। সবাই আমরা হ্যাপি হব। ধন্যবাদ।